বিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ থেকে খালাস পেয়েছেন জামাত ইসলামের সাবেক নেতা এটিএম আজহারুল ইসলাম। আলহামদুলিল্লাহ। ট্রাইব্যুনাল গঠনের পর মানবতা বিরোধী অপরাধের কোন মামলায় এই প্রথম কেউ পুনর্বিবেচনার আবেদনের প্রেক্ষিতে আপিলে খালাস পেলেন। এইটা একটা ঐতিহাসিক রায়। শুনতেছি বাম সেকুলার হলে আত্মনাদ শুরু হয়েছে। ইউনূসের সরকার নাকি রাজাকারের পাহারাদার। রায় বাতিল করল আদালত। রাজাকারের পাহারাদারি হয় সেটা আদালত। প্রফেসর ইউনূসের সরকার কেন? আদালত সরকারের পাঠ। প্রফেসর ইউনূসের সরকার রায় বলে দেন। এখন রায় বাতিল করে বর্তমান আপিল বিভাগ গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলছে। বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অতীতের বিচারে আন্তর্জাতিক আইনের মানদণ্ড অনুসরণ করা হয়নি। যে সমস্ত তথ্য প্রমাণ এই মামলায় ছিল তা অতীতের আপিল বিভাগে সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। দুইটা জিনিস বলছে এবং ফাইনালি মতামত দিয়েছে যেটা পর্যবেক্ষণে বলছে এই মামলায় অতীতের রায়ে গ্রস মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে, অর্থাৎ বিচারের নামে ব্যাপক অবিচার হয়েছে। আদালতে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছিল সেগুলোর পর্যালোচনা ছাড়াই ফাঁসি দিয়ে দেওয়া হয়েছিল। তো আপিল বিভাগ বলছে যে পৃথিবীর ইতিহাসে এটা একটা ট্রাভেস্টি অফ ট্রুথ, অর্থাৎ বিচারের নামে অবিচার। আমি অবিচার নিয়ে আমার ইউটিউবের শুরুতে এই ভিডিওটা করেছিলাম, দেখতে পারেন। এইটা শুধু সাক্ষ্য প্রমাণের বিষয় না, অবিচারটা কোন জায়গায় সেটা নিয়ে বিস্তারিত আলাপ করতেছি। কিন্তু আপনাদের জানার জন্য বলি যে এমন সাক্ষ্য আনা হয়েছিল এই মামলায়, আজহার ভাইয়ের মামলায়, যে সাক্ষীরা আদালতে এসে বলছেন যে কেউ 3 কিলোমিটার থেকে আজহার ভাইকে দেখছেন, কেউ দেখছেন 6 কিলোমিটার দূর থেকে। একজন সাক্ষীকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার সন্তানের নাম কি? ছেলেমেয়ের নাম বলতে পারে না, স্ত্রীর নাম বলতে পারে না, কিন্তু এটিএম আজহারুল ইসলামের নাম কি বলতে পারে। কি চমৎকার! এই যে কথিত যুদ্ধাপরাধের বিচার, এর নামে কেন সেটা একটা ঐতিহাসিক অবিচার ছিল, আসেন সেটা এখন বুঝে দেখি। এই যুদ্ধাপরাধের বিচারের প্রস্তুতি শুরু হয়েছিল শেখ হাসিনা সরকারের আমলে 2009 সালে ক্ষমতা আসার পর। কেন হাসিনা এই বিচারটা করতে গেল? এইটা গুরুত্বপূর্ণ, এইটা একটু বুঝতে হবে। 2001 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন ছিল বাংলাদেশের রাজনীতির নির্ধারক। বিএনপি ওখানে 41.4% ভোট পাইছিল, আর 193টা আসন ছিল। আওয়ামী লীগ পাইছিল একটু কম, বিএনপি খুব বেশি কম না, কিন্তু 40.02% ভোট। এইটা পাশের দুটো উপর করে লিখে দেন। আর আসন পাইছিল কত? 62টা। জাতীয় পার্টি পাইছিল 7.22% ভোট, 14টা আসন পাইছিল। জামাত পাইছিল 4.21% ভোট, 17টা আসন পাইছিল। বিএনপি জামাত মোট পায় 210টা আসন। আপনারা খেয়াল করলে দেখবেন যে ভোট যে পরিমাণে পাইছে, যে পার্সেন্টেজে পাইছে বিএনপি জামাত, তার চেয়ে আসন সংখ্যা অনেক বেশি। কেন? কারণ বিএনপি আর জামাতের ভোট একসাথে হয়েছিল। বিএনপি সিটে জামাতের ভোট পাইছে, জামাতের সিটে বিএনপির ভোট পাইছে। তো আপনি খেয়াল করলে দেখেন যে আওয়ামী লীগ আর বিএনপির ভোটের তফাৎ কিন্তু বেশি না, 1.5%-এরও কম। এইখানে আসল ঘটনা কি? সেই ঘটনা বিএনপি আর জামাত যদি একসাথে থাকে তাহলে আওয়ামী লীগের কোনো চান্স নাই, জিন্দেগিতে সে ক্ষমতা আসতে পারবে না। তার ক্ষমতা আসার জন্য দুইটা জিনিসের দরকার, জামাত আর বিএনপির ভোট ভাগ করে দেওয়া, আর জাতীয় পার্টিকে কাছে টানা। এইটাই আসলে ইন্ডিয়ান প্ল্যান। বিএনপি জামাত সারুক, এটা বঙ্গোপসাগরের একটা দাবি না দীর্ঘদিন থেকে। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ তাই করলো। এখন দ্বিতীয় কাজ হচ্ছে জামাতকে ধ্বংস করে দেওয়া। কি করলো 2008 সালের নির্বাচনে? জাতীয় পার্টির সাথে নির্বাচন করলো, বিএনপি আর জামাত আলাদা নির্বাচন করলো। এখন দ্বিতীয় কাজ হচ্ছে জামাতকে ধ্বংস করে দেওয়া। মূলত শীর্ষ নেতাদের মাইরা ফেলা, তাদের নিয়ন্ত্রিত আর্থিক প্রতিষ্ঠানগুলো হয় ধ্বংস করে দেওয়া অথবা দখল নিয়ে দেওয়া। এইভাবে ইসলামিক ব্যাংক, তাই না? আর বিএনপির মধ্যে খুবই হার্ড পর্যায়ের ন্যাশনালিস্ট, এদেরকেও মাইরা ফেলা, যেন তারা কখনোই জামাত আর বিএনপির মধ্যে দলের মধ্যে ওকালতি করতে না পারে। এভাবে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হইল। এবার বুঝতে পারতেছেন কেন কিভাবে এই মামলায় ঢোকানো হয়েছে এবং ফাঁসি দেওয়া হয়েছে। এই কাজটা করার জন্য সে বাইসা নিল ওয়ার অন টেররের বয়ান। সেটা কি?
বুশ আর ব্লেয়ার মিলে তখন সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ করতেছে, মানে ইসলাম পাইতেছে সারা দুনিয়ায়। হাসিনা যে বলল এই যে জামাত হচ্ছে সেই ইসলামী জঙ্গি যারা 1971 সাল থেকে এই অঞ্চলে সন্ত্রাস চালায় যাইতেছে। ইনওয়েডা বুলবালিতে সাক্ষাৎকার দিছিল। আপনারা সেটা শুনলে বুঝতে পারবেন কোন ন্যারেটিভ হাসিনা এরা তৈরি করলো জামাতের বিরুদ্ধে। শুনেন। पाकिस्तान का मुक्तियुद्ध में पाकिस्तान हमका विरुद्ध था एवं पाकिस्तान हमका लड़ाई किया था। उस टाइम से जमात इस्लामी एक आतंकवादी संगठन था जो मानुष को आदमी को मार दिया, नारी को मार दिया। वो संगठन पाकिस्तान बैंक करता है एवं वो संगठन का जो आदमी मारा उसके लिए विचार कर रहा है, फांसी भी हो गया। ये संगठन के साथ पाकिस्तानी पाकिस्तानी गोয়েন্দা संस्था ISI का गंभीर ताल्लुक है। ये रिसेंटली पाकिस्तानी कूटनीतिक जो है, डिप्लोमेट जो है, वो बांग्लादेश में धरा पड़ा। बांग्लादेशी ऑर्गेनाइजेशन आतंकवादी संगठन के साथ वो लोग ताल्लुक रखता था, इसलिए बांग्लादेश से उसको निकाल दिया गया है। सो हम लोग सोचता है ये पाकिस्तानी इंटेलिजेंस नेटवर्क ISI का एक हाथ रहता है। এটা অস্বীকার করার উপায় নাই যে জামাত অখণ্ড পাকিস্তানের পক্ষে দাঁড়াইছিল। শুধু দাঁড়াইলে অসুবিধা ছিল না, চাইনিজ বামেরাও অখণ্ড পাকিস্তানের পক্ষে দাঁড়াইছিল। কিন্তু জামাত দুইটা গুরুতর রাজনৈতিক ভুল করে, পলিটিক্যাল মিস্টেক। এক 1971 মার্চ গণহত্যার প্রতিবাদ করে নাই। গণহত্যা জাতির জীবনে একটা অতি গুরুত্বপূর্ণ এবং বেদনাবহ অধ্যায়। এইখানে আপনাকে মজলুমের পক্ষ নিতেই হবে। দুই নাম্বার রাজনৈতিক অপরাধ সেই সময় প্রাদেশিক সরকারে জামাত যোগ দেয়। তিনজন মন্ত্রী ছিল জামাতের। আমার ভিডিও মাঝে দেখেন না, শাহবাগের সময় বলে দেখায়, হ্যাঁ শাহবাগীরাও দেখায়, বিএনপিও দেখায়, সবাই দেখায় এখন। তো ওইখানে আমি কি কথা বলেছিলাম, শাহবাগের টাইমে আমি এই বক্তব্যটাই দিয়েছিলাম। শুনেন। একটা জিনিস বুঝতে হবে, জামাত was not a mere collaborator. জামাত was part of East Pakistan provincial government. তারা চারটা মন্ত্রী ছিল, কমার্স, রেভিনিউ, ইন্ডাস্ট্রি এন্ড এডুকেশন। চারটা মন্ত্রী নিয়ে ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট যারা গণহত্যা চালিয়েছে, যারা সেই আর্মিকে পাকিস্তান বর্বর আর্মিকে নেতৃত্ব দিয়েছে, সেই সরকারের পার্ট ছিল জামাত ইসলাম। সো সেই গণহত্যার, মুক্তিযুদ্ধের সময় গণহত্যার সমস্ত অপরাধের নৈতিক এবং বাহ্যিক ব্যবহারিক দায়িত্ব এই সংগঠনকে নিতেই হবে। এখন ধরেন হাসিনা পড়ল না 5 আগস্ট, সে তার সরকার তারপরে নিল, আনমকে নিল, জুনায়েদকে নিল, সিপিবিকে নিল। তো এরা তাইলে সেই গণহত্যা দায় নিল না? তো দুইটা মিস্টেক তো। জামাতকে প্রস্তাব ফয়সালা করতে হবে বাংলাদেশের রাজনীতিতে। এটা আমি জামাতকে সবসময় পরামর্শ দিই। আমি ওই সময় ওই বয়সে মিস্টেকটা খুব সঠিকভাবে ধরতে পারছিলাম। কিন্তু জামাতের অখণ্ড পাকিস্তানের পক্ষে থাকা দৃষ্টিভঙ্গিটা রাজনৈতিক, মানে এই সিদ্ধান্ত রাজনৈতিকভাবে নেওয়া। কিন্তু কোন সিদ্ধান্তের ন্যায় অন্যায় বা দায়িত্বের বিচার যদি আদালতে তোলা হয়, সেখানে আদালত সেই রাজনীতির ভালো মন্দের বিচার করতে পারে না, করেও না। আদালতের কাজ না। কারণ কোন রাজনীতি ভালো নাকি মন্দ সেই বিচার আদালতের বাইরের বিষয়। ধরেন আওয়ামী লীগ ভালো নাকি বিএনপি ভালো, এই বিচারের ক্ষমতা এখতিয়ার আছে আদালতের। কোন দল হিসেবে তখনই বিচার করতে পারেন যদি সে ফৌজদারি অপরাধ করে। ধরেন হাসিনা গুম করছে, ক্রসফায়ার করছে, আয়নাঘর বানাইছে, সবই ফৌজদারি অপরাধ। ভোটাধিকার হরণ করছে, এটাও রাষ্ট্রের জনগণের বিরুদ্ধে অপরাধ। তাইলে 71 অপরাধের নাকি আমাদের বিচারের সুযোগ নাই? অবশ্যই আছে এবং ছিল, কিন্তু কি সেটা? একটা জিনিস খেয়াল করেন, 71 সালে জামাত যে রাজনৈতিক ভূমিকা নিয়েছিল, এটা ছিল জামাতের রাজনৈতিক সিদ্ধান্ত। সেই অনুযায়ী সে কাজ করছে। কিন্তু সেই কাজ করতে গিয়া যদি সে ফৌজদারি অপরাধ ঘটায় ফেলে, আদালত অবশ্যই অপরাধগুলোর বিচার করতে পারে এবং করবে। এই জন্যই আইনি পরিভাষা অনুযায়ী আদালতের এখতিয়ার আছে শুধুমাত্র আইনি অপরাধের বিচার করার। মাথায় রাখেন, আইনি অপরাধ, আইন বলে যেটা অপরাধ, সবকিছু অপরাধ না, আইন বলে। অর্থাৎ আদালত কেবল লিগ্যাল পার্ট বা আইনি দিকগুলোর বিচার করবে। ধরেন 71 সালে ইয়া সরকারকে জামাতের সমর্থন দেওয়া কিংবা সেই সরকারে অংশগ্রহণ করা, এগুলো সবই রাজনৈতিক সিদ্ধান্ত। এটা কখনো বেআইনি অথবা আইনের চোখে অপরাধ না, কিন্তু রাজনৈতিক চোখে এটা অপরাধ, এটা ভুল।
ফলে এটা কঠোরভাবে নিন্দনীয় এবং সেই কারণে এটা অগ্রহণযোগ্য। কিন্তু খেয়াল করলে দেখবেন এই যে রাজনৈতিক ভুলের নিন্দা এটা কে করে? কে রায় দেয়? জনগণ দেয়, আদালতের রায় না। এই রায় দেওয়ার মালিক একমাত্র জনগণ। তার মানে যুদ্ধাপরাধের বিচার তো কারো পলিটিক্যাল অ্যাক্টের বিচার না। পলিটিক্যাল অ্যাক্ট করতে গিয়া তার সাথে যদি কোনো ফৌজদারি অপরাধ ঘটায় বসে সেই সব আইনি দিক বিচারে দেখাটাই কেবল বিচারকের কাজ এবং এখতিয়ারের বিষয়। হ্যাঁ, এটা আমরা আলাপ করছি ৭১ সালে মুক্তিযুদ্ধে জামাতের পলিটিক্যাল অ্যাক্ট এই দিক দিয়ে বিচার করতে গেলে জামাত অন্যায় করছে এবং জনগণ সেটা মনে করে। কিন্তু এই কথিত যুদ্ধাপরাধের বিচারে সরকার সব সময় এটা বিশেষ সুবিধাজনক অবস্থায় ছিল। কি সেই সুবিধা? সেই সুবিধাটা হলো এই বিচারের রায়ের আগে পাবলিক মনে করে যে জামাত অপরাধী, যদিও পাবলিকের মনোভাব এবং তার সিদ্ধান্ত এইগুলো আইনি দিক বিবেচনা করে নেওয়া রায় না, কিন্তু এগুলো মূলত পাবলিকের সেন্টিমেন্ট, রাজনৈতিক বিবেচনা। আর এই সুবিধা কাজে লাগাইয়া পাবলিকের রাজনৈতিক অবস্থানের উপর ভর কইরা সরকার বা আদালত বড় কাম করে ফেলছে। এটা বেআইনি এবং অবৈধ হওয়া সত্ত্বেও এইখানেই এই যুদ্ধাপরাধ আদালতের দায়। যুদ্ধাপরাধের বিচারের নামে শেখ হাসিনার কথিত সেই আদালত এই অন্যায় কাজটা করছে মৌলিকভাবে ৩ জায়গায়। এক নাম্বার, একটা অপরাধ যখন সংগঠিত হইতেছে আপনার তখন জানা লাগবে যে এইটা অপরাধ। ধরেন বাংলাদেশের আইন হইল জাউরা সিল দিলে ভিডিওতে সিল দাও, ফেয়ার এনাফ। তো আমি আর কাউরে ভিডিও সিল দেব না, এটা যখন আইন আছে তারপর থেকে। কিন্তু আজ থেকে 10 বছর পরে আইন বানায় আমরা এসে ধরে বলে ওই তুমি 10 বছর আগে জাউরা সিল দিলা না তোমার ভিডিও, তো তোমার ফাঁসি হবে। এটা বলতে হবে না, এটা বলতে হবে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের আইন সব বানানো আছে হাসিনার আমলে। বানায় বলা হইতো তুমি ওই ৭১ সালে এই অপরাধ ছিলা, কারণ এটা এখন অপরাধ। তো হাসিনার আমলে আইন বানায় ৪০ বছর আগে ঘটনা বিচার করা হচ্ছে, এটা করা যায় না। ২ নাম্বার, সাক্ষ্য আইন বদলায় দেওয়া। এখানে আইন কইরা নেওয়া হয়েছিল যুদ্ধাপরাধ বিচারের ক্ষেত্রে প্রচলিত সাক্ষ্য আইন প্রযোজ্য না, মানে কোনটাকে আমি সাক্ষ্য হিসেবে বিবেচনা করব, সেটা একটা সাক্ষ্য আইন আছে। তার মানে বিচারক যদি মনে করে যে লোকে শোনা কথা সত্য হইতে পারে, তাহলে শোনা কথা সাক্ষ্য বলে গ্রহণ করা হবে। ফলে এটা আদালতে বিচারই হয় না, হইতেই পারে না। পরিষ্কার একটা প্রেজুডিস, মানে ধরো পত্রিকায় প্রকাশিত সংবাদকে সাক্ষ্য হিসেবে ধরা হয়েছে। যদি তাই হয় তাহলে তো আমরাও ফাঁসি দেওয়া যাবে, আর তাজহাসিনও ফাঁসি দেওয়া যাবে। কারণ আমার নামে তাজহাসিন নামে ভয়ঙ্কর সাইবার সন্ত্রাসী বইলা নিউজ ছাপাইছে, তাই না, অনেক পত্রিকা। এখনো সালাউদ্দিন চৌধুরী বালসাল থেকে আর্টিকেল লিখে তারা আমাদের ইসলামিক জঙ্গি বলে, তাইলে বুঝেন ভয়ানক অবস্থা করে রাখছে। তার মানে যেটা সাক্ষ্য হিসেবে আদালতে বিবেচিত হয় না, সেটাকেও সাক্ষ্য বানাইছে। আপনার নামে একটা পত্রিকা নিউজ ছাপে তারপর ওইটা দিয়ে আপনারে ফাঁসি দিয়ে দিবে। ৩ নাম্বার, আদালতের বিচারের ক্ষেত্রে সুনির্দিষ্ট ধারা ঠিক কোন ধরনের কাজ করলে কোনটা অপরাধ গণ্য করা হবে, সে অপরাধের কি শাস্তি হবে, বর্ণনাগুলো তালিকা হিসেবে ধারাবাহিকভাবে কোড হিসেবে সাজানো, এটাকে বলে পেনাল কোড। আদালতে অভিযোগ দায়ের করার টাইমে অপরাধের ধারাবাহিক নাম্বার কইরা মামলা সাজানো হয়। এটাই আমাদের প্রচলিত ভাষায় অপরাধের ধারা বলি। যেমন ধরেন কওয়া যায় ৩০২ ধারা মানে খুনের অপরাধ, ৪২০ মানে ফোরফেন্টি বলি আমরা, যেটা এটা হচ্ছে প্রতারণার অপরাধ। এইরকম খেয়াল করবেন, যুদ্ধাপরাধের বিচারের আইনে কয়া দেওয়া হয়েছিল প্রচলিত পেনাল কোড এই বিচারের ক্ষেত্রে প্রযোজ্য না। এবার বাইন্দা গোলপোস্ট ইচ্ছামত ছড়া দেওয়া হয়, তাহলে এটাকে বিচার বলা যায়। বিচার বলে কিছু অবস্থা থাকে। তার মানে এখানে পুরোটাই বিচারকের খেয়াল খুশি মর্জির উপরে ছেড়ে দিয়া কথিত বিচারটা করা হয়েছে। ঠিক কোন কারণে এটা অপরাধ হিসেবে গণ্য হয়েছে, এটা থেকে শুরু কইরা চার্জ গঠন, এমন কি অপরাধের কারণে শাস্তি দেওয়া হবে সেটাও মর্জি মতো। ফলে বিচারক মর্জি মাফিক বেকসুর খালাস থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত সব ধরনের শাস্তি দিতে পারছে। চার্জ গঠন, বিচার এবং রায় সবকিছু ক্ষমতায় বিচারকের হাতের মুঠায় ছিল। এটা কোনো বিচার না, এই জন্য এটাকে জুডিশিয়াল কিলিং বলা হয়েছে। এই সব টুকলুকি কারবার আমরা সেই 2010 সাল থেকে দেখে আসতেছি। তাই আমার মনে শুধু একটা প্রশ্ন জাগে, বিচারের নামে এই সব বুঝলো কি এইটা একজন আইনের প্রাথমিকের কাছে ধরা পড়ার কথা। বিচার প্রক্রিয়ায় ফাঁকগুলো এটা সাধারণত দেখা যায়, অথচ যুদ্ধাপরাধের বিচারের নামে ঐতিহাসিক অফিসারের বাটপাড়িগুলো বামপন্থীদের নজরে গেছে। এখনো তারা হাহুতাশ করে, এমন কি যারা আইনের লোক তাদেরও বামপন্থীদের দায় নাই, তাদের নেতা কর্মীদের আইনের প্রাথমিক ধারণা দেওয়ার। আজাদ সাহেব খালাস পায় বামদের আজাদিতে একটাই ব্যাখ্যা, সেটা হইতেছে ওনারা বাঙ্গপদেশী এবং বুঝতেই পারতেছেন সেই কারণে ওনারা ধর্মবিদ্বেষী। কাজে জামাত মারার নামে ধর্মচ্ছেদের মহান আয়োজনে এই সময় ঘরে বসে থাকতে পারেন না।
প্রগতিশীলতার নামে ইসলাম কোপানোর নামে সমাজের এই কথিত প্রগতিতে শামিল না হয়ে উনি কেমনে থাকবেন কে জানে বামেরা হয়তো শুকনো অনুভব করলে এইটা ভাইবা যে শাহবাগের এই উত্থান এটা নিশ্চয়ই বাংলাদেশের এক রয়ের এনেছা এক নবজাগরণ হোক না সেটা চরম অবিচারের রাস্তায় তবুও আমেরিকা এবং শেখ হাসিনা কোলে বসে ইসলাম কোম্পানির এই মহোৎসব এটাতে শামিল না হওয়ার নস্টালজিয়া তারা ছাড়তে পারতেছে না। ওরা যেভাবে মনে করে শেখ ইসলাম পরাজিত করা হয়েছিল ঠিক একইভাবে মনে করে শাহবাগে তাদের ইসলাম কোম্পানির যুদ্ধে বিজয় হয়েছিল। তাই আজাদ ভাইয়ের মুক্তি একটা ল্যান্ডমার্ক, বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক ঘটনা। যদিও অনেকে আমরা হারাইছি, হাসিনা পতনের মাত্র কিছুদিন আগে আমরা মাওলানা সাইদিকে হারাইছি, আরো অনেকে আছেন যেমন মাওলানা আবুল কালাম আজাদ, ওনার মামলাটা নিষ্পত্তি দরকার। এই সাথে 1975 আগস্ট বিপ্লবী যারা আছেন ওনাদের মধ্যে যারা বেঁচে আছেন তাদের মামলাগুলো ফয়সালা করে ওনাদের সম্মানে দেশে ফিরে আনা হোক। আজাদ ভাইয়ের খালাস শুধু মানুষের মুক্তি না, এটা বাংলাদেশের বিচার ব্যবস্থার চাপায় দেওয়া রাজনৈতিক প্রতিহিংসার মুখোশ খুইলা ফেলার প্রথম ধাপ। এরা দেখাই দিল যে সত্যকে দমায় রাখা যায়, কিন্তু মুছে ফেলা যায় না। যুদ্ধাপরাধীদের নামে যে ট্রাইব্যুনাল বানানো হয়েছিল তা আদতে ছিল একটা রাজনৈতিক হত্যার যন্ত্র, যেখানে আইন ছিল সাজানো, সাক্ষ্য ছিল বানানো, আর বিচারকের মর্জি ছিল শাস্তির একমাত্র মানদণ্ড। আজকের এই ঐতিহাসিক রায় প্রমাণ করলো রাজনীতি দিয়া আইন চাপায় দেওয়া যায় না, এবং যখন এমন অন্যায় এক যুগ ধরে চলতে থাকে তখন একদিন না একদিন ইতিহাস পেছন ফিরে তাকায়। আজ সেই ইতিহাসের মুহূর্ত। যারা ন্যায় বিচারের নামে হাততালি দিছে তাদের এখন হাত দিয়ে ভাবা উচিত আপনি কি সত্যি ন্যায় চাইছিলেন, বিচার চাইছিলেন, নাকি শুধু প্রতিপক্ষের ধ্বংস চাইছিলেন? আজাদ ভাইয়ের মুক্তি এটা শুধু জামাতের জয় না, এটা বিচার ব্যবস্থার একটা ক্ষণিকের পুনর্জাগরণ। আজাদ ভাইয়ের মুক্তি হলো একটা রাষ্ট্রের আত্মসমালোচনার শুরু। এখন সময় অন্যায়ভাবে যারা ফাঁসিতে ঝুলছেন এবং এখনো যারা পালায়ে বেড়াচ্ছেন তাদের মামলাগুলোকে সবগুলোকে আবার পুনর্বিবেচনা করার। এই বিচার প্রক্রিয়ার ধ্বংসস্তূপের মধ্যে থেকে আমাদের নতুন করে নির্মাণ করতে হবে একটা সত্য ভিত্তিক, ন্যায় ভিত্তিক এবং রাজনৈতিক প্রতিহিংসামুক্ত বাংলাদেশ। সেই বাংলাদেশে কেউ আর কেবল রাজনৈতিক মতাদর্শের কারণে ফাঁসির দড়িতে ঝুলবে না। সেই বাংলাদেশে বিচার হবে অপরাধের মতাদর্শের না। সেই বাংলাদেশে বাম কিংবা ডান কেউ আর ধর্মের নামে, জাতীয়তাবাদের নামে বা মুক্তি